কথা শুনে কিছুই বললাম না, কারণ ততক্ষণে আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। মিওর মৃতদেহটা দেখে আমার যেন চোখের পলকও পড়ছে না, কারণ মিও ঠিক সেই জমিরের মতো করেই মরে পড়ে আছে। চোখে মুখে সারা গায়ে মাংস খুবলে নেয়া, হৃৎপিণ্ড থেকে তার হৃৎপিণ্ড বের করে নেয়া। কি বিভৎস দেখতে লাগছে মিওকে, কিন্তু কেন? এটা কি করে সম্ভব? জমিরকে না হয় মারছে, হয়তো কোনো কারণ থাকবে, তবে মিওকে কেন মারবে? কি কারণ থাকবে? আর দুজনেই মৃত্যু সেম, কি কারণ হবে? কি রহস্য হবে? না, মাথাটা গোলাচ্ছে। আমি আর দাঁড়ালাম না, সোজা চলে আসলাম ড্রয়িং রুমে। এসে সোফাতে বসলাম। সারা শরীর আমার ঘেমে গেছে। ড্রয়িং রুমের এক পাশে একটি কাচের টেবিল, টিভি রাখা। টিভির দিকে চোখ যেতেই সেই টেবিলে রাখা ক্যামেরার দিকে চোখ গেল। শীত দ্বারা পেয়ে যেন মনে হলো শীতল কিছু চলে যাচ্ছে। হাত পা কাঁপতে লাগলো, কারণ জানি না কেন মনে হচ্ছে ওই দুটো মৃত্যুর কারণ এই ক্যামেরাতে তোলা ছবি। সূত্র থেকে বলা যাচ্ছে জমিরকে আমি ছবি তোলার পর তার ঠিক রাত 3টা বাজার সময় সে মারা যায়। কাল রাতে মিওর চিৎকার শুনেছি ঠিক একটা গভীর সময়, যা হিসাব করলে দেখা যায় রাত 3টা। তবে কি ক্যামেরাটি কোনো সাধারণ ক্যামেরা নয়? ইটস এ কিলার ওয়ে। না না, আমার পরীক্ষা করতে হবে। ক্যামেরাটা নিয়ে আমি বাইরে বের হলাম দৌড়ে। এই এলাকাতে আমার একজন শত্রু আছে। শত্রু বলতে সবার শত্রু, যে কিনা নিজ জাতের লোকদের অপমান করে, কষ্ট দেয়, ভিক্ষুক দেখলে পেটায়। আমি দৌড়ে ওনার বাড়ির পাশে আসলাম। লোকটির নাম রমেশ। রমেশ এই সময় বাজারে যাবে, ওর বাড়ির পাশের গলি দিয়ে। আমি যেই গলির ঠিক মুখের কাছে দাঁড়িয়ে রইলাম, একটু পর দেখলাম রমেশ আসছে। আমি গলির একটু ভিতরে ঢুকলাম, কেউ নেই। উনি আসতে আমি ছবি তুলে নিলাম। কি নিখুঁত ছবি, কোনো খুঁত নেই, যেন সৌন্দর্য সব এই ছবিতে ঢেলে দেওয়া হয়েছে। কি ব্যাপার নীল, তুমি আমাকে না বলে ছবি তুললে কেন? রমেশ ভাই, চিন্তা করবেন না, আপনাকে ছবিতে বেশ মানাচ্ছে। আসলে নতুন ক্যামেরা কিনেছি তো, তাই ভাবলাম আপনার একটা ছবি তোলা যাক। ও ঠিক আছে, যাও তোমার কাজে যাও। আমার কাজ শেষ, আমি সোজা চলে আসলাম নিজের বাড়িতে। ডেভিডকে ডাকলাম। ওকে, এ ব্যাপারে কোনো কথা বললাম না এখন। সময় আসুক তাকে সব জানাবো। এখন কেবল অপেক্ষার পালা। আজ না হয় একটু বাড়িতেই থাকি। যদি আমার ধারণা সত্যি হয়, তবে এই ক্যামেরা আমার লাগবেই, রেখে দিতে হবেই হবে। নীল, আজ একটা ব্যাপার খেয়াল করছো? সন্ধ্যা হয়ে গেছে। আমি আর ডেভিড ব্যালকনিতে বসে আছি, এই যে চেয়ারে হেলান দিয়ে। দুজনে চুপ হয়ে হেলান দিয়ে আছি। নীরবতা ভেঙে ডেভিডই প্রথম কথা বলল। আমি ঘাড়টা ঘুরিয়ে আস্তে করে বললাম, কি ব্যাপার? খেয়াল করবো আবার? আচ্ছা নীল, তোমার কি হয়েছে বলো তো? আজকাল অনেক কম কথা বলো আর ভুলে যাচ্ছ সব। কি সমস্যাটা কি তোমার? আমি ডেভিডের হালকা রাগের সংমিশ্রণে ঝাড়ি শুরু কয়েক লাইন বকা শুনে সামনের দিকে তাকিয়ে শব্দহীন এক মুচকি হাসি দিলাম। আমার হাসি দেখে ডেভিড এখন হয়তো আরও বিরক্ত হয়েছে, কারণ সে জানে আমি এমন হাসলে তার প্রশ্নের উত্তর দিব না। আমি আবারও আস্তে করে বললাম, আই ডোন্ট নো। আপনার কি হলো? থাক, জানা লাগবে না, আমি বলছি। আজ খেয়াল করেছো কি, মেয়েও একবারও তোমার বাড়ির গেটের দেয়ালে আসেনি? আমি তো এটা সেই সকালে চা খেতে খেতে ভাবছি যে মেয়ের কি হলো, একবারও তো দেখলাম না। আচ্ছা তুমি কি জানো মেয়ের কি হয়েছে? আমি ডেভিডের কথায় আধশোয়া থেকে ধুম করে সোজা হয়ে বসে গেলাম। মিওর কথা শুনে মনে পড়ে গেল ভোরের সকালে দেখা মিওর মৃতদেহটা। তখনই সারা গায়ে যেন কেমন হিমপ্রবাহ বয়ে গেল, কারণ গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। আমি ডেভিডের দিকে তাকালাম। ডেভিড আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই মনে পড়ল জবির মিয়ার মৃত লাশটার কথা। কি বিভৎস সবগুলো! দেখলে যেন চোখ আর সেদিকে তাকাতে চায় না। হে নীল, হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, জানি না কি হলো আমার, কেন জানি না ডেভিডকে ক্যামেরার ব্যাপারে বলতে ইচ্ছে করছে না। ক্যামেরাটা আমার কাছেই থাকা ভালো মনে করছি, কারণ অন্য কেউ জানলে হয়তো সমস্যা আরও হতে পারে। তাই ডেভিডকে বললাম, আরে তাই তো ডেভিড, আমি তো খেয়াল করিনি যে মিও আজ সারাদিন আমাদের এখানে আসেনি। আসলে অধরাকে কীভাবে খুঁজবো, ড্রাকুল আর বাদুরের উৎপাত, এইসব ব্যাপারগুলো ভাবছিলাম, তাই আর কি খেয়াল করিনি। বুঝলাম। আচ্ছা থাকো, কফি বানিয়ে আনি। ডেভিড কথাটি বলেই চলে গেল ভিতরে। আমি উঠে দাঁড়ালাম। দৌড়ে টিভি রুমে যে ডেস্ক থেকে ক্যামেরাটা নিয়ে আবার ব্যালকনির ইজি চেয়ারে এসে বসলাম। আবার হাত দুটো যেন কাঁপছে, কারণ এটা সাধারণ ক্যামেরা নয়, এটা একটি মৃত্যুর রাস্তা। আর মাত্র 6 ঘন্টা। ধর, কখন যে 3টা বাজবে? কেন 3টে বাজলে কি হবে? আর এই দিয়ে তুমি 17 বার তোমার হাত ঘড়িটা দেখেছো, কি হচ্ছে কি আমাকে বলবে তোমার? হ্যাঁ, আমি ডেভিডের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ
মুখ ফুসকে কখন যে অব্যক্ত কথাগুলো বলে ফেলেছি বুঝতেই পারিনি। রামেজার ছবি তোলার পর মনটা কেমন অস্থির অস্থির করছে। যাই করি না কেন শাস্তি লাগছে না। ওনার ছবি তোলার পর কতবার যে ঘড়ি দেখেছি তার ঠিক নেই। তবে এটা ডেভিড খেয়াল করেছে। আমি বললাম, আচ্ছা ডেভিড, ব্ল্যাক ম্যাজিক দিয়ে তো মানুষকে তিলে তিলে মারা হয়, তাই না? আমি ক্যামেরাটি গলায় ঝুলিয়ে কফির মগ হাতে নিলাম। ডেভিড চুমুক দিয়ে আবার বলল, কেন নীল, আজ হঠাৎ এই প্রশ্ন? না মানে খেয়াল করেছিলে জামির মিয়ার লাশটি কেমন হয়েছিল? হ্যাঁ, বাট হোয়াট ডু ইউ মিন? আমার মনে হয় তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল। আরে না নীল, যদি তাকে কেউ কালো জাদু করতো তবে সে স্বাভাবিকভাবে কাজে আসতো না, কাজ ঠিক করে করতে পারতো না। কালো জাদু করবে ডেভিড? কি, কার উপর করবো? তা জানি না কার উপর, তবে কালো জাদুর সরঞ্জাম রেখে দিক আছে। না নীল, এতে শয়তানের দেবতা রেগে যাবে, দরকার নাই এসব প্যারানর্মাল ওয়ার্ডের বাসিন্দাদের ডেকে। চলো খেয়ে নেই। যাও, আসছি। ডেভিড চলে গেল। বেকার বক বক করলাম ওর সাথে, কারণ কথা ঘুরিয়ে নেওয়ার জন্য অন্য প্রসঙ্গ নিয়ে আলাপ করছি। ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে ডেভিড বলল, আমার থেকে তুমি কিছু একটা লুকাচ্ছ নীল, আমি তোমাকে ঠিকই চিনি। যাই হোক, বলতে না চাইলে থাক, জোর করবো না, আসো খেয়ে নেই। ডেভিড আবার ব্যালকনিতে এসে কথাটি বলেই চলে গেল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ক্যামেরাটা গলা থেকে নামিয়ে হাতে নিলাম। দেখতে বেশ লাগছে, তবে কিভাবে যে এটা আবিষ্কার করা হয়েছে সেটা মাথায় আসছে না। কি এমন আছে এটার মধ্যে যার কারণে এটা রহস্য? আর ক্যামেরাটা আনার পর বেশভাবে লক্ষ্য করেছি আমার কেমন যেন সবকিছুতে বিরক্ত লেগে যাচ্ছে, সবকিছুর উপর রাগ চেপে বসছে। কিন্তু কেন? হিপনোটাইজ হচ্ছি নাকি আমি? এখন রাত 12টা বাজে, ডেভিড ঘুমোচ্ছে। আমি ব্যালকনিতে এসে ক্যামেরা গলাতে ঝুলিয়ে আধা শোয়া হয়ে আছি। কেমন যেন অস্থিরতা কাজ করছে। একবার মনে হচ্ছে রমেশকে যে সব বলি তাকে হয়তো বাঁচাতে পারবো, অকারণে তাকে মারছি। ঠিক তখনই আবার মনে হচ্ছে, দূর, ও মরলে ভালোই হবে, সবাই সুদ থেকে দূরে থাকতে পারবে মানুষগুলো, মরলে মরুক। কি যন্ত্রণা, কি কষ্ট, আমার কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে। কেউ তো আমাকে বাঁচাও, মরার সময় কি এত কষ্ট হয়? আমার কলিজাকে কি বিভৎস করে টেনে বের করছে। কেউ কি আছো? আমাকে বাঁচাও প্লিজ, আমি এখন থেকে ভালো কাজ করব। আমি ধরফর করে উঠলাম, চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। নিজেকে নিজের বাড়ির ব্যালকনির চেয়ারে দেখছি। হ্যাঁ, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। স্বস্তির একটি নিঃশ্বাস নিয়ে হাত ঘড়িটার দিকে তাকালাম। মুখটা তখনই ধক করে কেঁপে উঠল। ঘড়িতে বাজে এখন রাত 2:30, মানে আর বাকি আছে মাত্র 30 মিনিট। আমি আর বসলাম না, সোজা দৌড়ে আমি ক্যামেরাটা নিয়ে বাড়ি থেকে বের হলাম। উদ্দেশ্য রমেশের বাড়ি। 20 মিনিট পর আমি রমেশের বাড়ির সামনে আসলাম। একতলা বাড়ি, বাড়ির সামনে ফুল বাগান বড় করে। আমি আবারও হাত ঘড়ির দিকে তাকালাম। আর মাত্র 2 মিনিট বাকি আছে। আমার সারা শরীর ঘেমে গেছে। আমি থর থর করে যেন কাঁপতে লাগলাম। ঠিক তখনই স্বপ্নে যা যা শুনতে পাচ্ছিলাম তাই আবার শুনতে পেলাম। তার মানে আমার সন্দেহটাই ঠিক হলো, এসব মৃত্যুর কারণ তবে ক্যামেরা। আমি দারোয়ানকে বলে রমেশের বাড়ির ভেতরে আসলাম দৌড়ে। রমেশের ঘরে আসতেই দেখলাম রমেশের হৃৎপিণ্ডটা নিচে থেকে বের হয়ে যাচ্ছে। সারা গায়ে কাটা ছেঁড়া দাগ, গামছি দিয়ে যন্ত্রণাদায়ক এক নৃত্য। ওর বউ হাউমাউ করে কাঁদছে। আমি চলে আসলাম সেখান থেকে, বাড়ি দিকে যাচ্ছি আর ভাবছি কি করা যায় ক্যামেরা নিয়ে, কারণ এটা মৃত্যুর একটি জাল। একা একা হাঁটছি, আমার হাত পা কাঁপছে, ঘেমে নে সার। বুঝতে পারছি না আমার এখন কি করতে হবে। ডেভিডকে কি সব জানাবো? যদি সে জেনে ক্যামেরা নিয়ে আরো ভয়ঙ্কর কিছু করে, জানি না কি হবে। তবে এমন ক্যামেরা না থাকাটাই হয়তো ভালো হবে। নীল, এই নীল, তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো পত্রিকাতে কি লেখা হয়েছে। আমি তোমাদের বাংলা ভাষা ঠিক উচ্চারণ করে পড়তে পারছি না। আমি ডেভিডের কথায় ধরফর করে বিছানা থেকে উঠলাম, চারিদিকে চোখ মিলে তাকালাম। রুমে শুয়েছিলাম, তবে রাতের ওই কালো ঘটনার পর বাড়িতে এসেই শুয়ে পড়েছিলাম। সবার সাথে সাথে ঘুমটা চলে আসে। হ্যাঁ নীল, হোয়াট হ্যাপেন্ড? এমন ঝিম ধরে বসে আছো কেন? পত্রিকাটা দেখো না? ওকে ওয়েট, আমি ফ্রেশ হয়ে আসি। আমি এক প্রকার দৌড়ে বাথরুমে গেলাম। যখন ফিরে এলাম তখন আমার চোখ অবাকের দৃষ্টিতে চেয়ে আছে, কারণ ডেভিডের হাতে সেই কালো ক্যামেরা। ডেভিড, ওটা ওখানে রাখো। কেন? কেমন যেন মায়া লেগে যায় দেখলে, কেমন যেন হিপনোটাইজ হয়ে যেতে হয় ক্যামেরাটা দেখলে। যে জিনিস যত আকৃষ্ট করে সেই জিনিসের ক্ষতির পরিমাণ বেশি থাকে। ঠিক বুঝলাম না। ছাড়ো এসব, দেখি পত্রিকাতে কি লেখা। আমি ডেভিডের পাশ থেকে পত্রিকাটি নিয়ে
জোরে পড়লাম। সেখানে হেডলাইনে বড় বড় করে লেখা, আবারও সেই একইভাবে আরও একটি খুন, সে একই পদ্ধতি, খুনি তার রাগ নিয়ে যেন খুন করছে। আমি নিউজটা পড়ার পর নিচে ছবিটা দেখলাম। ছবি দেখে আমি আটকে উঠি, কারণ ছবিটা ছিল রমেশের। আমি সাথে সাথে ক্যামেরাটি নিলাম ডেভিডের থেকে, সোজা আলমারির মধ্যে রেখে দিয়ে ডেভিডের সামনে আসলাম। নীল, তোমার কি হয়েছে? কিছু না ডেভিড, চলো আমরা অধরাকে খুঁজে বের করতে হবে। ইটস এ গুড জব, লেটস গো ব্রাদার। আমি আর ডেভিড অধরাকে খুঁজতে বের হওয়ার জন্য রেডি হচ্ছি। জানি না ঠিক কোথায় যাব, তবে ঠিক করেছি পাহাড়ি অঞ্চলের দিকে যাব। প্রথমে রাঙামাটি যাব, সেখানে না পেলে অন্য কোথাও খুঁজব। তাই কাপড় চোপড় গোছানোর জন্য আলমারিতে হাত দিতেই সেই ভয়ঙ্কর ক্যামেরাটি আমার চোখে পড়ল। জানি না কি মনে করে সাথে নিলাম। গোছানো শেষ আমাদের, সবকিছু ঠিকঠাক করে বাড়ি থেকে বের হচ্ছে। এমন সময় পুলিশ কমিশনার পুলিশ নিয়ে হাজির। আমার যেন সারা শরীরে কাঁপুনি হয়ে গেল, কারণ এখন পুলিশ দেখলে আমার ভয় করছে। এর কারণ আমার দ্বারাই খুন হয়েছে। নীল সাহেব, কোথাও যাচ্ছেন নাকি? মিস্টার আজাদ, আমরা অধরাকে খুঁজতে বের হচ্ছি। কবে শেষ হবে আপনাদের মিশন? কেন বলুন তো? না মানে আমরা চাচ্ছিলাম আপনার কাছে একটা রহস্য উদ্ঘাটনের জন্য। বীভৎস খুনের রহস্য বের করে দিতে হবে, তাই তো? ইয়েস। আমি হা হয়ে গেলাম। কথা বলতে বলতে আমি খুনের ওই ব্যাপারে বলেই ফেলেছি, কারণ আমি নিজেই তো এটা সাক্ষী। আপনি কি করে জানলেন মিস্টার নীল? না মানে আজ পেপারে পড়েছিলাম, সেখানে লেখা ছিল পুলিশ কারণ খুঁজে বের করতে পারছে না, তাই ধারণা করে বললাম আর কি। বাহ, বেশ বুদ্ধিমান তো আপনি। তো আমরা এখন যেতে পারি মিস্টার আজাদ সাহেব? অফিসার গোমরাভাবে চেয়ে রইলেন। আমি ওনার জবাবের অপেক্ষা করতে লাগলাম। জানি না কি ভাবলেন, তবে বেশ গম্ভীর চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সরি মিস্টার নীল সাহেব, আপনারা এখন যেতে পারবেন না। আমার মন বলছে আপনি একমাত্র ব্যক্তি যে এই খুনের রহস্য বের করতে পারবেন। সো আপনারা ভিতরে যান। যতদিন এটা শেষ না হয় এখানেই থাকতে হবে। প্লিজ থাকুন। আমি অফিসারের কথা শুনে চুপ হয়ে গেলাম। কেন জানি না আমার বেশ ভয় হতে লাগলো। পুলিশদের চাহনি কেমন যেন বিদ্ঘটে। আমি ডেভিডকে বিষয়টা বলবো বলে ওর দিকে ফিরতেই দেখি ডেভিড একটি বড় শিশু গাছের দিকে তাকিয়ে আছে। আমি ওর দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকাতে আমার চোখ ছানা পড়া, কারণ শিশু গাছের ঠিক মাছের ডালে দুটো বাদুড় ঝুলে আছে। কি হলো নীল সাহেব, কিছু বলুন। ও হ্যাঁ, ওকে, যাচ্ছি না আজ, তবে উপর থেকে অনুমতি নিয়েই যাব। ওকে, আসি। অফিসার চলে গেল। আমি আর ডেভিড আবারও সেদিকে তাকালাম। কেমন যেন ভয় হতে লাগলো। এর কারণ বাদুড় দেখে নয়, বাদুড়ের চাহনি দেখে। দূর থেকে দেখলেও কেমন দৃষ্টি নিয়ে চেয়ে আছে। আকার আকৃতি দেখে স্বাভাবিক বাদুড়ই লাগছে। হে নীল, লুক অ্যাট দিস, দেখো বাদুর। জানি, এমনি বাদুড়। নো মিস্টার নীল, নাও, ইটস নট আ নর্মাল ড্রাকুলার। গো। কথাটি শেষ করে ডেভিড বাড়ির দিকে ছুটে চলল। আমি তার পিছনে দৌড়ে আসলাম। কোথাও না থেমে সে সোজা আমার ছোট্ট ল্যাবের দিকে যেতে লাগলো। সেখানে যেতেই সে একটি বোয়াম বের করে দেখালো, আর সেই বোয়ামে ছিল মরা সেই বাদুড়, যা ডেভিড প্রথম দিন এসেই গুলি করে মেরেছিল। দেখো, এটা সেই বাদুর যার শরীরে আমরা মানুষের ডিএনএ পেয়েছি, যা কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল। মানুষের ডিএনএ মিশ্রিত বাদুর দেখেছিলাম আমি প্রথম তিব্বতের শহরে, কিন্তু সেখানে সব ধ্বংস করে দিয়েছিলাম আমরা। আর বাদুরের দাঁতগুলো ছিল আলাদা। এই দেখো, এর দাঁতগুলো কি বড়। আর ঠিক এই গাছে এই রকমের বাদুর আছে আমি দেখেছি। আমি শিওর নীল ওগুলো রক্ত চোষা। তো এই বাদুরের রক্ত আর বডি চেক করে দেখলে পাওয়া যায় এদের শরীরে এক ধরনের তরল জাতীয় পদার্থ রয়েছে, যার জন্য এরা যাকে কামড়াবে তারাই ঠিক 24 ঘন্টা পর একই রকম বাদুর হয়ে যাবে। ও মাই গড! আমি ডেভিডের কথা শুনে বোবা বনে গেলাম, কারণ যদি তিব্বতে এই বাদুরের প্রথম উৎপাত শুরু হয়, আবার সেখানকার মানুষ সব ধ্বংস করে, তবে এ বাদুর বাংলাদেশে কেন, কি করে আসছে এখানে? আর আশেপাশে তো আরও দেশ আছে, কই কোনো নিউজে তো অন্য দেশের কোনো খবরে বাদুর নিয়ে কথা হচ্ছে না, তাহলে আমাদের দেশে কেন? বড় একটি রহস্য আছে। ভয়ঙ্কর ব্যাপার করতে চলেছে। আজ রাতে আমরা বাড়ি থাকবো নীল, গাছের নিচে। কেন? পরীক্ষা করতে। যদি ড্রাকুলার হয় তবে সে আমাদের কামড় দিতে আসবেই। যদি সত্যি কামড়ে দেয়? না দেবে না, আমরা আড়ালে থাকবো। মানুষের রক্তের গন্ধ বেশ দূর থেকে অনুভব করতে পারে রক্তচোষা প্রাণীরা। যদি কামড় দেয় তো কোনো অ্যান্টিডোট নেই ডেভিড। তবে আমার কাছে এক ধরনের গ্যাস আছে, যা ছড়ালে বাদুরগুলো কিছু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে পড়বে। তখনই ধরে পরীক্ষা করে দেখতে পারবো। ওকে, এখন রাত 9টা। আমি আর ডেভিড গাছের নিচে দাঁড়িয়ে আছি। তখনই শুনলাম ক্যাক শব্দ করে ডেকে ওঠা বাদুরের ডাক।
গাটা চমকে উঠল। ডেভিড আমার হাত ধরে দাঁড়ালো। আমার তাকিয়ে আছি ওদের দিকে। ওরা সেখানেই ঝুলে আছে। আরও খানিকটা সময় পার হতেই একটি বাদুড় উড়ে বেড়াতে লাগলো এ ডাল থেকে ও ডালে। এরপর দুইটা বাদুড় যখন উড়তে উড়তে নিচের দিকে আসতে লাগলো, তখনই ডেভিড বলল, এবার রেডি হনিল, বাদুর দুটো আমাদের দেখে ফেলেছে। একটা আমার দিকে আর একটা তোমার দিকে আসছে। মুখে রুমাল পেঁচে নাও ফার্স্ট। কোনো কথা বললাম না। ডেভিড যা বলল আমি তাই করলাম। বাদুর দুটি কাছে আসতেই ডেভিড গ্যাস দিয়ে সেদিকে স্প্রে করে দিল। সাথে সাথে এই বাদুর দুটি মাটিতে এসে পড়ল। আর দেরি না নিলয়, জলদি এই ব্যায়ামে রাখো। এদেরকে মারতে হবে, মারতেই হবে। সেখান থেকে বাদুর নিয়ে বাড়ির ল্যাবে চলে আসলাম। ডেভিড যা বলেছে তাই। বাদুর দুটির দাঁতগুলো আসলেই অস্বাভাবিক। চলো এদের সারা শরীরে পরীক্ষা করে দেখি। আমি আর ডেভিড পরীক্ষার জন্য ওদের ডিএনএ যখন চেক করলাম, তখনই বেশ অবাক হলাম। কারণ বাদুর দুটো কেমন যেন ভয়ঙ্কর লাগছে। চি করে ডাকছে বারবার। আমি হা হয়ে তাকিয়ে রইলাম পরীক্ষার দিকে। নীল, কিছু বুঝতে পারছো? আমি ডেভিডের কথা শুনে সেদিকেই তাকালাম। ডেভিড আমার দিকে না তাকিয়ে বাদুরদের দিকে তাকিয়ে আছে। নিশাচর পাখিগুলোর মধ্যে এটি, যা দিনের বেলা অকেজো অবস্থায়। আরে এদের রক্ত, এদের আকার সব স্বাভাবিক বাদুরদের মতো কেন নয়? যদি সৃষ্টি না হয় তবে আসলো কোথা থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কামড়ালেও কেন সেই মানুষ আবার বাদুর হয়ে যাচ্ছে? আমি ডেভিডের কথা শুনে ঝিম মেরে খানিকক্ষণ বসে রইলাম বাদুরদের দিকে তাকিয়ে। আমার দিকে তাকিয়ে আছে ওরা, কেমন এক দৃষ্টি। কেন জানি মনে হচ্ছে তারা বলছে এখান থেকে পালাও, নয়তো বলছে সাহায্য করো। আনসারগুলো দাও মিস্টার নীল। তাকিয়ে নেই, আমি আছি যে কেন করলে সেটার জন্য। ও হ্যাঁ বলছি। তা তুমি জানো তখন কি বলছিলে? কি বলছিলাম? বলেছিলে যে এরা কিভাবে আসলো। দেখো, ডেভিড আমার সোজাসুজি হয়ে আর আঙ্গুল সোজা তাকালো। স্বাভাবিক দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে। হয়তো সে বলবে এখন যে কিছুই তো দেখছি না। তার আগে আমি বললাম, কাদের ঠিক উপরে একটু দেখো তো ডেভিড। কি আছে? ভালো করে দেখো, সেখানে রক্ত জমাট বেঁধে আছে। তাই তো, এটা তো আগে খেয়াল করিনি। আর সাইডে কয়েক ফোঁটা রক্তও পড়ে আছে। আর ভালো করে দেখো, কাঁধের এই মেইন জায়গায় রক্ত উঁচু হয়ে আছে। তার মানে এটা হলো কিছু ফুটলে, যেমন কাটা বা সূচ ফুটলে রক্ত যেমন ডুবো হয়ে বের হয়, এটাও সেম। আসলে এটাই ব্যাপার, যে কেউ এদের ঘাড়ে সূচের সাহায্যে ভ্যাম্পায়ার কানো পদার্থ ঢুকিয়ে দিয়েছে, যা আস্তে আস্তে বাদুড়ে রূপান্তরিত হয়ে ড্রাকুলার হয়। আর তা কামড়ালেই, তার ভাইরাস অন্যদের শরীর প্রবেশ করলেই তারা একই রকম হয়ে যাবে। ও মাই গড, স্ট্রেঞ্জ ম্যান। আমি কিছুই বললাম না, কেবল ধপ করে সে সোফাতে বসে গেলাম। মাথাটা বেশ চক্কর দিচ্ছে, কারণ রহস্যের মাঝেই রহস্য ঢুকে গেছে। বিজ্ঞানীকে খুঁজবো তা না করে ড্রাকুলা নিয়ে বসে আছি। ড্রাকুলা বাদ দিয়ে পুলিশের কেস সামলাও, কিন্তু এসব কেন হচ্ছে? নীল, চলো ওদের রক্ত আবার পরীক্ষা করি। কি ভাইরাস ঢোকানো হয়েছে তার রক্তের সাথে মিশে গেছে ডেভিড। ও আর খুঁজে কাজ নেই। তুমি বুঝলে কি করে? তবে একটা ব্যাপার আমার মাথায় আসছে না নীল, যে রক্তের সাথে কিভাবে মিশলো। কোনো স্যাম্পল তো থাকবে, তাই না? না, থাকবে না। যেটা আবিষ্কার করেছে সে পাগল নাকি যেসব থাকবে? কিন্তু ডেভিড চুপ হয়ে গেল। আমিও চুপ করে রইলাম। আমার মাথায় কেবল ঘুরছে, যদি এটা কামড়ালে অন্যরা ড্রাকুলা হয়, তবে অ্যান্টিভেনাম কি? আফ্রিকার বিষধর সামডে গ্রিন ব্ল্যাক মাম্বার অ্যান্টিভেনাম আছে, আর সামান্য বাদুরের কিনা অ্যান্টিভেনাম নেই। বাঁচবো কিভাবে আমরা নীল? মানে বাদুর কামড়ালে যে আমরাও যে বাদুর হব, সেটার থেকে কিভাবে বাঁচবো? দেখতে হবে এটা দেশের কোনো বিজ্ঞানী বলতে পারে কিনা। অধরাই পারবে সঠিক সমাধান দিতে। তাহলে তাকে আগে খুঁজি, না হয় আমার বড় অস্ত্র কাজে লাগবে। কি অস্ত্র? আমি চমকে উঠি, কারণ মুখ ফুসকে সেই কিলার ক্যামেরার কথা বলেই দিচ্ছিলাম প্রায়। তবে কিছু বললাম না। কাল থেকে অধরাকে খুঁজবো। এখন ঘুমিয়ে পড়ি। নীল, আমাকে ভালোবাসো? তাহলে আমাকে মেরে ফেলতে পারবে? কখনোই না। তুমি মিথ্যে বলছো। মিথ্যে কেন বলবো? তোমার হাতে থাকা ক্যামেরাতে আমার মৃত্যু হবে, তা না হলে। নীল, আই নীল। ধরফর করে উঠলাম। ঘুমতে ঘুরতে চোখ বুলিয়ে নিলাম আশেপাশের দিকে। রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি ডেভিডের দিকে তাকালাম। ডেভিড এক রাশ বিরক্তি নিয়ে আমার দিকে চেয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম ম্যান? কোনো সমস্যা নেই। বললাম গাড়িতে করে আসি, তা না বাসে করে নিয়ে আসলে। আর বাসে উঠতেই ঘুম। তোমাদের দেশের মানুষগুলো হয়েছে কেমন উদ্ভট। আমার দিকে সবাই তাকাচ্ছে কেন বলো তো এভাবে? ও কিছু না, আমরা কি এসে গিয়েছি? কি জানো, তোমাদের এই বিভাগ না জেলা, আমি জানি না, নামটা হবে হয়তো যে লালমাটি, না জানো কি?
রাঙামাটি। ইয়েস ইয়েস, ওকে লেটস গো। ডেভিড আমার আগেই নামলো। মানুষজনগুলো সব আমাদেরই দেখছে, বিশেষ করে ডেভিডকে, কারণ সাদা চামড়ার মানুষ বলে সবাই তাকে কেমন দৃষ্টিতে দেখছে। যখন বাস থেকে নামলাম, চারিদিক অন্ধকার, কেবল বাস স্ট্যান্ড ছাড়া। অধরাকে নিয়ে স্বপ্নটা দেখার ফলে মাথাটা আমার এখনও ঝিম ধরে আছে। এখন কোথায় যাবো নীল? চলো কোনো হোটেলে উঠি, কাল দেখে কি করা যায়। দুজনেই হাঁটছি। আসলে রাঙামাটিতে আসার কারণ হলো কোনো এক অজ্ঞাত ব্যক্তি আমাকে ইমেল করে বলেছিল অধরার ব্যাপারে, আর তার খোঁজ পেতেই এখানে আসা। নীল, তোমাকে তো বেশ চিন্তিত দেখাচ্ছে। না ডেভিড, তেমন কিছু না। কি হয়েছে আমাকে বলো। কিছু না। এই ডেভিড, ঠিক করে শোনো। তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বাস স্ট্যান্ড থেকে দুজনে হাঁটতে হাঁটতে কোনো এক হোটেলের দিকে যাচ্ছি। রাত তখন 12টা পার হয়েছে। দুজনেই কম বেশ কথা বলছি, তবে হঠাৎ যেন মনে হলো অন্য কারো কথা শুনতে পাচ্ছি, কারণ দূর থেকে ভেসে আসছে জয় মা মহাকালী, মা কালীর জয়। আমি ডেভিডকে বাংলাতে করে বোঝালাম। ডেভিড আমার দিকে তাকায়, তারপর চিকন গোফের স্থানবৃন্ত টেনে হেসে উঠে বলে, তান্ত্রিক তাই না নীল? ইয়েস, তান্ত্রিক। তবে জায়গাটা কেমন জানো? যাবে নাকি সেখানে? যাব। ডেভিড আমার অনুমতির আগে সেদিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। আমি জোরে হেঁটে যেতে লাগলাম। আসলে আমি আর ডেভিড ইংল্যান্ডে থাকাকালীন এক সময় এটি তান্ত্রিকের সাথে পরিচিত হই, কারণ আমরা লয়ের স্টুডেন্ট হয়েও এসব মন্ত্র, কালোজাদু, তাবিজ, মহাবলী, ভূত, অলৌকিক কিছুর উপর বেশ আগ্রহ ছিল। যখন তান্ত্রিক রেউসের আখড়াতে গিয়েছিলাম, সেদিন ছিল ভরা জোৎসব। রাত তখন 10টা। রেউস কেভিন বলেছিল, তোমরা এখানে কেন? স্যার, আমরা এমন কিছু দেখতে চাই যা বিশ্বাসযোগ্য না, আবার বিশ্বাস করতেও হয়। মানে তোমরা তান্ত্রিকদের বিশ্বাস করো না, তাই পরীক্ষা করতে আসছো? ওকে, ঠিক আছে। আজ সন্ধ্যায় একজন ব্যক্তি নেক্সাসে মারা গিয়েছে। যদি আজ রাতেই মানে 3টার সময়ের মধ্যে তাকে কবর দিতে পারো, তবে তোমাদের সব কথা মেনে নিব। সেই সময় আমি আর ডেভিড হাসতে হাসতে বেরিয়ে আসি। কি এমন ব্যাপার যে কবর দিতে পারবো না? দুজনে চলে আসি সেই মরা বাড়িতে। বহু কষ্টে রাজি করালাম যে আমরা দুজনেই মৃতদেহটা কবর দেব। যখন জানলাম কবরস্থানটি বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, তখনই কেন জানি না বুকটা হালকা কেঁপে ওঠে, তবে জানার আগ্রহে তা দমন হয়ে যায়। দুজনে যখন কফিন বক্সটি ছোট ট্রাক জাতীয় ভ্যানে করে নিয়ে যাচ্ছি, তখনই ঘটল বিপত্তি। দুজনে গল্প করছি, তখনই শুনতে পাই খটখট শব্দ। ডেভিড, কিছু শুনতে পাচ্ছ? কি খটখট শব্দ নাকি? আরে আমি তো ভাবছি ওটা তুমি করছো। আরে ধুর, আমি না। ভ্যানটা থামো তো। তখনই শব্দটা থেমে যায়। আমরা সব দিক ভালো করে চেক করি, যা যেমন ছিল তেমনই আছে। আবার চলতে শুরু করি। খানিকটা পর আবারও শুনতে পাই বেশ জোরেই খটখট শব্দ। আমি ডেভিডের দিকে তাকাই, দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। চারিদিক জনমানবহীন ফাঁকা রাস্তা। ইংল্যান্ডের এদিকটা এমন জঙ্গল হবে তা জানা ছিল না আমার। শব্দটি কফিন থেকে আসছে। কথাটি শোনা মাত্রই আমি চুপসে গেলাম। পিছন ফিরে কফিনটা দেখবো সেই সাহস আর হচ্ছে না। দুজনেই ঘুরে তাকালাম, তখনই শব্দটা থেমে গেল। আমি আর ডেভিড হা হয়ে কফিনের দিকে তাকিয়ে আছি। দুজনেই অবাক, কারণ কফিনটা খোলাই আছে, আর বড় কথা লাশ সেখানে আর নাই। দুজনেই ভয় জমে গেছি। ডেভিড, লাশ কোথায়? আই ডোন্ট নো, চলো দেখি। দুজনেই নামলাম। ক্যারিভ্যান থেকে নামতেই চোখ গেল ফেলে আসা ঝোপের দিকে। সেখানে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা পড়ে আছে। দুজনেই সেখানে যাই, যে দেখি সেই লাশ, তবে অর্ধেক নেই। মুখ পানে চেয়ে দেখতেই আমি আর ডেভিড দৌড়ে চলে আসি সেখান থেকে সোজা রেউস তান্ত্রিকের কাছে। আসলে লাশের বডি দেখার পর দুজন যখন লাশের মুখটা আমি দেখি ডেভি ভেরি লাশ এটা, আর ডেভিড দেখেছিল আমারই লাশ, তাই একসাথেই দৌড়ে এসেছি। সব শোনার পর রেউস বলে, ওই জায়গাটা ভালো না। সেখানে এক তান্ত্রিক থাকতো। সেই তান্ত্রিক রোজ পূর্ণিমা রাতে 30 বছর বয়সের কম ছেলে আর মেয়েদের ধরে এনে বলি দিত, কারণ সেই তান্ত্রিক হিন্দুদের দেবী মহাকালীকে পুজো করত। সে ছিল ইন্ডিয়ান তাই। আর মহাকালীকে খুশি করার জন্য, আর বড় কথা মা কালী খুশি হয়ে বরদান করার জন্য তান্ত্রিকরা মা কালীকে খুশি করতে চায়, যে কোনো কিছুর বিনিময়েও। তাই রোজ পূর্ণিমাতে ছেলে বা মেয়েকে ধরে এনে বলি দিত। আর এর জন্য অনেক নিয়মও আছে। 100টা বলি দিতে হবে। একদিন পূর্ণিমা রাতে বলি দেওয়ার জন্য কাউকেই পায়নি, তাই নাকি মা কালী তাকে মেরে ফেলেছিল। তারপর সেদিন থেকে জায়গাটা ওরকম। তারপর থেকে আমরা আর কোনোদিন তান্ত্রিকের শরণাপন্ন হয়নি। তবে আজ কেন জানি না এই তান্ত্রিকের কাছে যেতে ইচ্ছে করছে, কারণ এই তান্ত্রিকে আজ মহাকালীকে খুশি করার জন্য সেই মা কালীকেই ডাকছে। তাহলে তো যে দেখতেই হয়। যখন তান্ত্রিকের কাছে গেলাম,
দেখি সামনে আগুন জ্বালিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কী সব বলছে। পিছনে চোখ পড়তেই আমি আর ডেভিড অবাক হই, কারণ সেখানে দুজন ছেলে আর মেয়েকে বেঁধে রেখে অজ্ঞান করে রাখছে। আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎই তান্ত্রিক বলে ওঠে, কাল রাতে এই দুটোকে বলি দিব। মা কালীকে সন্তুষ্ট করতে পারলেই আমার সব কিছুই হবে। এতটাই সহজ নাকি? হুট করে ডেভিড ভিতরে ঢুকে কথাটি বলল। আমি সাইডে সরে আসি। তান্ত্রিক ডেভিডের দিকে রাগে দৃষ্টিতে তাকায়। আমি আড়াল থেকে সব দেখি। কে তুই আর এখানে কেন? আজ আমার অনেক কাজ। Where are you? And why you love? Are you crazy? ইংরেজি থামা। তোর বয়স কত? সাথে সাথে ডেভিডকে পেছন থেকে আরো 4 জন লোক এসে ঝাপটে ধরলো। আমি দূর থেকে দেখছি ডেভিড চিৎকার করে আমার নাম ধরে ডাকছে বারবার। দেখলাম সবাই ডেভিডকে বেঁধে দিয়েছে। আমি চুপ করেই দাঁড়িয়ে রইলাম। ডেভিড চিৎকার করেই যাচ্ছে। খানিকটা সময় ডেভিডকে মারধর করে জেনে নেয় ওর বয়স কত। ডেভিডের বয়স মাত্র 26। বাবা, জয় মা কালী। মা, তোমার নামে বলি দেওয়ার জন্য কষ্ট করে আর মানুষ খুঁজতে হবে না। তোমার কি পায় আরো একজন নিজে থেকেই চলে এসেছে। 3 দিন ধরে বলি দিতে পারবো মা। তান্ত্রিকের কথা শুনে থামাতে যাব, তখনই চিচি করার শব্দ শুনতে পেলাম। তাকে দেখি একটি বাদুর মন্দিরের ভিতরে প্রবেশ করছে। আমি থেমে যাই, আবারও ঝোপের মধ্যে এসে দেখতে থাকি। তান্ত্রিক খুশি মনে পুজো দিতে শুরু করছে। এমন সময় বাদুরটি তান্ত্রিকের গলাতে কামড় দিয়ে চলে যায়। তান্ত্রিক কিছুই বলল না, হয়তো সে বুঝতেই পারেনি। কিন্তু ডেভিডের মুখে হাসির রেখা দেখলাম। আমি হেসে দিলাম, কারণ তান্ত্রিককে কামড় দিয়েছে আমাদের চিরচেনা ড্রাকুলার বাদুর। অবাক করা বিষয়, কেবল তান্ত্রিককেই কামড় দিল। এবার আমার পালা। আমি দরজার সামনে এসেই সবার উদ্দেশ্যে বললাম, হাই এভরিবডি, স্মাইল প্লিজ। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আমি ডেভিড সহ বাকি 2টা ছেলেদেরকে আড়াল করে